হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে সত্যজিৎ মুখার্জি আর ভানু ব্রেকফাস্ট করছে আর দীপালি তাদের সার্ভ করছে। ঠিক তখন তটিনীর বাবা তার মাকে বলছে, শুনলাম তোমার জামাইকে নাকি তুমি ষষ্ঠী দিচ্ছ। দীপালি জিজ্ঞেস করছে, তোমায় কে বলল? সত্যজিৎ তখন বলছে, ভানু আর ত্রিপর্ণা দুজনেই তাকে বলেছে। আর এই কথাটা কি সত্যি? দীপালিকে জিজ্ঞাসা করছে। তটিনীর মা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলছে, হ্যাঁ, সে এবার তার জামাইকে ষষ্ঠী দিতে যাবে। তখন তটিনীর বাবা বলছে, এই বাড়ির চৌকাঠ পেরিয়ে তোমার জামাই কিন্তু ঢুকবে না, এই বলে দিলাম। ঢুকলে কিন্তু ঠ্যাং ভেঙে রেখে দেব। তখন দীপালি বলছে, ভদ্রভাবে কথা বলো, ও তোমার জামাই হয়। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে আর ওরা একসঙ্গে সংসার করে, ওদের দুটো সন্তান আছে। এসব কি বলছো কি তুমি? তটিনীর বাবা বলছে, ঠিকই বলছি, ওরা আমাদের জন্য মৃত। এই বাড়িতে যেন ওরা ষষ্ঠী নিতে না আসে। তটিনীর মা বলছে, আসবে না, কারণ এই বাড়িতে এলে তো তুমি ওদের অপমান করবে। তুমি এখন তো আর আগের মানুষ নও, সেই জন্য আমি ওখানেই যাব ওদেরকে ষষ্ঠী দিতে। এই বলে যখন সত্যজিতের মুখের সামনে থেকে চলে যাচ্ছে, তখন সত্যজিৎ তার হাতটা ধরে নেয় আর বলে, তুমি ওদের বাড়িতে গিয়ে ষষ্ঠী দেবে? শিবপ্রসাদ গাঙ্গুলিকে ষষ্ঠী দেবে? যেই লোকটার জন্য আমাদের পরিবারের এত বড় ক্ষতি হলো, আমাদের বিজনেসের এত বড় ক্ষতি হলো, সেই মানুষটাকে তুমি ষষ্ঠী দিতে যাবে? আরাধ্যের এত বড় ক্ষতি হলো, সেই মানুষটাকে তুমি ষষ্ঠী দেবে বলছো? দীপালি এরপর তার হাতটা ছাড়িয়ে বলছে, যা ইচ্ছে হয়েছে তাই তো কখনো করিনি। সবসময় তোমার আদেশ পালন করেছি মাথা নিচু করে। আর আজ যখন আমি মনে মনে ঠিক করেছি যে ষষ্ঠী দেব, তখন আমি ষষ্ঠী দেবই। এরপর তটিনীর বাবা বলছে, শিবপ্রসাদকে ফোন করবে বলছে, আর সঙ্গে সঙ্গে ফোনটা করেও দেয়। শিবপ্রসাদ কিন্তু একরকম বিরক্ত বোধ করে আর ফোনটা ধরে। তখন সত্যজিৎবাবু বলছে, শুনলাম দীপালি তোমাকে ষষ্ঠী দিতে যাচ্ছে। শিব বলছে, সত্যজিৎবাবু, সেটা তো আপনি আপনার স্ত্রীকে ফোন করে জানতে পারবেন। তখন তটিনীর বাবা তখন বলছে যে, তা কি আদায় করার জন্য ষষ্ঠীটা নিচ্ছ তুমি? শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে, আদায় মানে? তটিনীর বাবা তখন বলছে, ষষ্ঠী দেওয়া হবে, তা কি পাবে? দামি স্যুট, নাকি কোনো ইম্পোর্টেড রিস্ট ওয়াচ যার দাম 20-25 লাখ টাকা, নাকি আরও দামি কিছু, ব্র্যান্ডেড শুজ, নাকি গাড়ি হাঁকানোর মতলব আছে তোমার? শিব তখন বলছে, আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। তখন তটিনীর বাবা বলছে, আমি তোমার মতো মানুষকে চিনি, টিপিক্যাল ধাপ্পাবাজ, একটা বড়লোক, একটা টিপিক্যাল ধাপ্পাবাজ বলছে, ধান্দাবাজ বলছে শিবপ্রসাদকে। আর এটাও বলছে যে একটা বড়লোক শ্বশুরমশাইকে পেয়েছো, এবার জিনিস হাতিয়ে নেওয়ার জন্য ধান্দা করছো, তাই তো? তাই এত বছর পর ষষ্ঠী নেওয়ার তাল উঠেছে তোমার। দীপালি পাশ থেকে বলছে, কি বলছো কি তুমি? ও আমাকে কিচ্ছু বলেনি, আমি বলেছিলাম যে আমি ষষ্ঠী দেব। তখন তটিনী আসে আর তটিনীকে শিবপ্রসাদ বলছে, দেখো তোমার বাবা ফোন করে যা খুশি তাই বলে যাচ্ছেন। এটা শুনে তটিনী কিন্তু ফোনটা নিয়ে নেয় তার বরের কাছ থেকে। নিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ড্যাডি, তুমি কি বলছো? তখন তার বাবা বলছে, তোমার বর এই জামাই ষষ্ঠীর নাম করে কিছু দামি জিনিস আদায় করার ধান্দাই রয়েছে। তোমার মা হয়তো দামি কোনো রিস্ট ওয়াচ বা কোনো 20-25 লাখ টাকা দামের রিস্ট ওয়াচ কিংবা হয়তো দামি গাড়ি ফাড়ি দেবে, সেই জন্যই। অবশ্য সেটা বোধহয় তোমার জানা নেই। যেই ক্লাসে তোমরা আছো, তোমরা তো এইসব কিছু ভাবতেও পারবে না যে কত কোটি টাকা দামের রিস্ট ওয়াচ হতে পারে। তার বাবা বলছে, আমি তো দেওয়ার জন্য তৈরি আছি, শুধু তোমরা বলো না। আমি তো একদম রেডি আছি, তোমাদের শুধু বলতে দেরি। এই বলে বলছে, তটিনীর উপরে করা কেসটা উঠিয়ে নাও, তাহলেই দেখবে তোমাদেরকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব। এই বলে লোভ দেখাচ্ছে তার বাবা। তটিনী তখন বলছে, ড্যাডি, তুমি আমার বরকে এইভাবে অসম্মান করতে পারো না। তখন তার বাবা বলছে, 100 বার পারি। আর শুনে রাখো, যদি তোমার বরকে ষষ্ঠী নিতে হয়, তাহলে আমাদের শর্তেই ষষ্ঠী নিতে হবে। ষষ্ঠীতে তোমরা যা চাও, টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিয়ে আমি তোমাদেরকে ভরিয়ে দেব, শুধু কেসটা উঠিয়ে নাও। আর কর্ণ চ্যাটার্জির এগেনস্টেও কেসটা উঠিয়ে নাও, তাদের বাবা ছেলে দুজনকেই মুক্ত করো, না হলে কোনো জামাই ষষ্ঠী হবে না। তটিনী তখন বলছে, ছি ড্যাডি, ছি, তুমি তো একেবারে বাজার বসিয়ে দিয়েছো দেখছি। তখন তার বাবা বলছে, হ্যাঁ, বসিয়ে দিয়েছি। জেনে রেখো, সব বাজারেই মানুষ বিক্রি হয়, শুধু এটাই বুঝতে পারছি না যে কত টাকায় তুমি আর তোমার বর বিক্রি হবে। এরপর শিবপ্রসাদ বলছে তটিনীকে যে ফোনটা আমাকে দাও। তখন ফোনটা কানে নিয়ে শিবপ্রসাদ বলছে, শ্রদ্ধেয় শ্বশুরমশাই,
আমার কোনো দামি রিস্ট ওয়াচের প্রয়োজন নেই যেটার দাম 20-25 লাখ টাকা, আর কোনো দামি ফ্ল্যাটেরও দরকার নেই। আমি একটা হোম লোনের জন্য অ্যাপ্লাই করেছি, মাথা গোঁজার ঠাঁই ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর রইল বাকি গাড়ি, একটা ছোট্ট গাড়ি আছে, ওতে কাজ চলে যায়, আর বাকিটা সাইকেলে চলে যায়। আমরা মধ্যবিত্ত মানুষ, বুঝেছেন, বাসে চড়তে আমরা অভ্যস্ত, অনেক দামি দামি বাসও রাস্তা দিয়ে যাতায়াত করে, তো আমরা সেগুলোতে করেও যাই। আর স্যুট যেটা বলছেন, তো আমার পোশাক বলতে ওই একটা লুঙ্গি আর একটা হাফাতা শার্ট, বড়জোর ক্লায়েন্ট মিট করতে গেলে একটা ফুল প্যান্ট আর ফুল শার্ট আমি পরে নিই। পুরনো জুতো আছে, ওতেই আমি কাজ চালিয়ে নিই, ওই দিয়ে আমার ছেলে মেয়েদের মানুষ করতেও পারবো। তার জন্য আপনার দয়া দাক্ষিণ্যের প্রয়োজন আমাদের হবে না। আর আপনি শাশুড়ি মাকে বলে দেবেন উনি যদি ষষ্ঠী দিতে আসেন তাহলে যেন খালি হাতে আসেন, আর খুব বেশি হলে একটা মানে কাঁচা টাকা, মানে একটা টাকা দিয়ে আশীর্বাদ করবেন, ব্যাস, তাহলে আমি ভালো থাকবো, সুস্থ থাকবো, আর এর থেকে বেশি আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার মনে হয় আপনাদের চিকিৎসার দরকার আছে, খুব বেশি টাকা হয়ে গেলে মনে হয় মস্তিষ্ক বিভ্রম ঘটে আর কি। এটা শুনে কিন্তু সত্যজিৎ খুব রেগে যায়, মানে তটিনীর বাবা খুব রেগে যায়, আর বলছে মুখ সামলে কথা বলো শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি কি বলতে চাইছো? শিবপ্রসাদ তখন বলছে, আমি যেটা বলছি সেটা আপনি শুনতে পেয়েছেন, আমি কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জিকে ছাড়বো না, বেলও করাবো না, জামিনও পাবে না, ওরা জেলেই পচে মরবে। আর আমার ছেলেকে কিডন্যাপ করেছিল না, তাই কোনো মতেই ক্ষমা করব না। এই বলে ফোনটা রেখে দেয়। আর ওদিকে তটিনীর বাবা বলছে যে তটিনীর বর আমাকে ইনসাল্ট করেছে। দীপালি তখন বলছে, তুমি কি একতরফা সবসময় ইনসাল্ট করে যাবে নাকি? এরপর তাদের কথার মাঝখানে ত্রিপর্ণা আর ভানু ঢুকে পড়ে, বলছে যে দিদি প্লিজ বরদার মুখে মুখে তর্ক করো না। ভানু বলছে, আজকে তো নতুন রূপে দেখতে পাচ্ছি, খুব আর্গুমেন্ট হয়েছে। দীপালি তখন বলছে, মানে ভানুকে বলছে, শাট আপ, স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলার তোমরা কে? তখন সত্যজিৎ বলছে, হ্যাঁ বলবে, কিন্তু তুমি কোনো কথা বলবে না। ওদিকে তটিনীর মা বলছে, ষষ্ঠীর বাটা দিতে আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। আর এরপরে তটিনীর বাবা বলছে যে কর্ণ চ্যাটার্জি যদি এটা জেনে যায় তাহলে শাশুড়ি আর জামাইয়ের সম্পর্কটা মানে ভালো হয়ে যাচ্ছে, তাহলে তো বিপদ আরও বাড়বে, বুঝতেই পারছো, তখন কিন্তু বিপদ তোমার ঘাড়েও ঝুলবে। বলছে কর্ণ চ্যাটার্জির টার্গেট এখন শিবপ্রসাদ আর তার পরিবার, আর সেটা এখন আমার পরিবারের উপরেও না চলে আসে, এই ভেবে ভয় পাচ্ছে তটিনীর বাবা। এরপর তটিনী তার বরের কাছে ক্ষমা চাইছে তার বাবার হয়ে, যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভাবতে পারিনি যে বাবা এরকমটা, মানে আমি তো জানি কিন্তু বাবা এরকমভাবে ক্ষমা করলো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা চাইছি। বলে না না, আমি কিছু মনে করিনি। ঠিক তখন পিকো আসে আর জিজ্ঞাসা করছে যে জামাই ষষ্ঠী কী। পিকো বলছে, এর আগে তো কখনো এখানে জামাই ষষ্ঠী হয়নি এই বাড়িতে। তখন তার পা বলছে, এবার হবে জামাই ষষ্ঠী। তখন তটিনী শুনে বলছে, তুমি একথা বলছো? শিবু বলছে, আমি যতদূর ওনাকে চিনি উনি আসবেন, এসে ষষ্ঠীর বাটা দিয়ে যাবেন। আর এই বলে বাজারে বেরিয়ে পড়ে। এরপর লাট্টু সেখানে আসে, এসে তার বাবাকে জিজ্ঞাসা করছে, পা আমারও কি ষষ্ঠী হবে? বলে, তুমি যখন কারো জামাই হবে তখন তোমারও ষষ্ঠী হবে, এখন এইসব নিয়ে ভেবে কোনো লাভ নেই, যাও গিয়ে তুমি পড়তে বসো। লাট্টুও ঠিক আছে বলে পড়তে বসে পড়ে। এরপর তটিনীর ফ্ল্যাটে কিন্তু একজন প্রতিবেশী মহিলা আসে তার কাছে তেজপাতা চাইতে। তটিনী তখন তাকে তেজপাতা এনে দেয়। ঠিক তখন সেই মহিলা বলছে, আচ্ছা সেদিন সে দেখেছিল যে তাদের বিল্ডিংয়ের সামনে দুটো লোককে টেনে হিচড়ে কতগুলো লোক গাড়িতে মানে তুলে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু ব্লাড বেরোচ্ছিল। তটিনী শুনে অবাক হয়, লাট্টু শুনে বুঝতে পেরে যায় যে আন্টি কোন লোকগুলোর কথা বলছে। আর তটিনী কিন্তু সেই কথাটা শুনে ঘরে যে সেদিন ব্লাড পড়ে থাকতে দেখেছিল সেইটা কিন্তু তটিনী মনে মনে ভাবছে। সেই মহিলা বলছে যে আশেপাশের বিল্ডিংয়ে সেটা নিয়েই নাকি এখন আলোচনা হচ্ছে, সবাই বলছে যে লোকগুলোকে কারা হয়তো লোকাল থানা মানে মানে লোকগুলোকে কেউ হয়তো লোকাল থানাতেও নিয়ে যায়, এরকমটা বলছে আর কি। এই বলে মহিলা চলে যায়। তখন তটিনী কিন্তু ওই ঘরের মেঝেতে ব্লাড পড়ে থাকার কথাটাই শুধুমাত্র ভেবে যাচ্ছে, আর শিবপ্রসাদ তো বলেছিল তাকে সেটা মাছের রক্ত। এবার দেখা যাচ্ছে পরশুরাম বাজার করে ফিরছে, আর ঠিক কর্ণ চ্যাটার্জি গুন্ডা পাঠিয়ে দিয়েছে একদম শিবপ্রসাদটাকে জানার জন্য পেছন পেছন। আর সেই গুন্ডাগুলো গিয়ে শিবপ্রসাদকে মানে জিজ্ঞাসা করছে, এই বল তোর বাড়িতে দুজন গিয়েছিল, বিজয় আর মন্টু, কোথায় ওরা? বলে, আমি কি করে জানবো কোন বিজয় আর মন্টুর কথা বলছেন? বলে, একদম চালাকি করবি না কিন্তু, পরিষ্কার করে বল কোথায় তারা, তোর বাড়ির থেকে নিখোঁজ হয়ে গেছে। বলে, দেখুন আমি সামান্য বিমা কোম্পানির এজেন্ট, আমি কি করে জানবো বলুন তো। তখন বলছে, যেতে দিন আমাকে। এবার বন্দুক বের করেছে, তার পেটে ধরেছে, বলছে একদম দানা ভরে দেবো, পরিষ্কার করে বল কিন্তু কোথায় ওরা, কোথায়। তো পরশুরামের পেটে কিন্তু এবার বন্দুকের বাড়িও মারে। তো পরশুরাম বাহানা করছে, খুব লেগেছে তার।
এবার ওদিকে গুন্ডাটাকে কর্ণ চ্যাটার্জি ফোন করেছে। গুন্ডাটাও বলছে যে হ্যাঁ ধরে নিয়েছি, একদম ধরে নিয়েছি। তখন পরশুরাম বলছে কে ফোন করেছিল? কর্ণ চ্যাটার্জি বুঝি? বলছে এটারই অপেক্ষা করছিলাম। বলে মানে? ব্যাস তখন একদম লুঙ্গি গুটিয়ে একদম ছাতার হ্যান্ডেল দিয়ে সব কটাকে একদম এমন মারলো যে একবার সব কটা শুয়ে গেল, আর কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। তারপরে সৌরভকে ফোন করলো, ফোন করে বলে 3টেকে শুইয়ে রেখেছি, এসে নিয়ে যায়, একটু সমাজসেবা কর। সৌরভ তো হাসছে, বলছে কী কারণে ধরেছিল, আবার কে পাঠিয়েছিল? বলছে কর্ণ চ্যাটার্জি মারতে পাঠিয়েছিল আমাকে। বলছে সাবধান, তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস। বলে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামকে এইভাবে মারা যায়নি, আর মারা যাবেও না। পরশুরাম অমর, আর কমন ম্যান পরশুরামকেও এইভাবে মারা যাবে না। এই বলে ফোনটা রেখে দেয় আর ওখান থেকে চলে যায়। আর সৌরভরা ওদিক থেকে বেরিয়ে পড়ে এই গুন্ডাগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। ওদিকে আরাধ্যা গেছে কবিরের সাথে দেখা করতে। কবির বলছে তুমি চলে যাও, এসো না এখানে এইভাবে, আমি ভাবতে পারিনি যে বিয়ের পর তোমাকে এইভাবে এতটা প্রবলেম ফেস করতে হবে। বলছে আমার খুব গিল্টি ফিল হচ্ছে, আমি ভাবতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিয়ে করেছো। আরাধ্যা বলছে আমার দরকার ছিল তোমাকে বিয়ে করার, 100 বার দরকার ছিল, 1000 বার দরকার ছিল, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই। দেখো, বলছে নেক্সট ডেটে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই, আই প্রমিস। বলছে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি, বাঁচতেও রাজি, মরতেও রাজি, আমি ঠিক বের করবো তোমাকে। এটা শুনে কবির হাসছে। বলছে তোমার মা আছেন? তখন কবির বলছে মা আছেন বলতে, বলে দেখো এটা তোমার মা পাঠিয়েছেন, গলার হারটা পড়ে গেছে। কবির হাসছে, বলে তোমার মা আশীর্বাদ স্বরূপ আমাকে পাঠিয়েছেন, বলো কেমন লাগছে? বলে তুমি অলওয়েজ বিউটিফুল, আই লাভ ইউ, এভাবে বলছে। জিজ্ঞাসা করছে যে তোমার মা আলাদা থাকেন কেন? তখন কবির চুপ করে আছে। তুমি তোমার মাকে মিস করো না? কবির চুপ করে আছে। বলে কি হলো, তোমার মা আমাদের বরণের সময়, মানে আমার বরণের সময় ছিলেন না কেন? যে উত্তর দিচ্ছ না কেন, বলো না উনি কে, আমি ওনার সাথে দেখা করতে চাই। তোমার ড্যাডিকে অনেকবার বলেছিলাম, উনি কিছুতেই রাজি হচ্ছেন না, আমি ওনার সাথে দেখা করতে চাই, ওনার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে চাই। তখন কবির বলছে তুমি জানতে চাও উনি কে? আরাধ্যা বলছে হ্যাঁ। বলছে লহরী চ্যাটার্জি। বলছে লহরী চ্যাটার্জি? বলে হ্যাঁ, উনি একটা স্কুলের প্রিন্সিপাল। আরাধ্যা বলছে আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে লাট্টু পিকু যে স্কুলে মানে টিসি? বলে হ্যাঁ ঠিক ধরেছ। আরাধ্যা বলছে কি বলছো কি তুমি, মানে আমার শ্বশুরমশাই যে স্কুলের গভর্নর বডিতে রয়েছেন সেই স্কুলে উনি প্রিন্সিপাল, আর উনি লাট্টু পিকু টিসিতে বাধা দিচ্ছেন? কবির বলছে হ্যাঁ। আরাধ্যা শুনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।